তহিদ ভাই শুনতে পাচ্ছেন? তহিদ ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাইকে একটু আমরা মিউট তো করে দেন, সবাইকে জানি একটু যে মিউট করে দেন। উৎপাদনকারী হচ্ছে আনে, যদি ইম্পোর্ট করেও আনে, সে যদি টনে আনে, কেজিতে বিক্রি করে, সে উৎপাদনকারী হিসেবে বিবেচিত হয়। এখন এই নবপুরে যারা ব্যবসা করে তারা তো ইম্পোর্ট করে টনে বা অন্য একটা মেজারমেন্টে, বাদ বাকি তারা তো। হ্যালো, হ্যালো। আনমিউট করে নেন, সুমন আহমেদ ভাই, আনমিউট করে তো ভালো করেন। হ্যাঁ। হ্যাঁ, সরি, যে আমরা তো জানি যে উৎপাদনকারী হচ্ছে যদি সে তার কমোডিটি প্রোডাক্ট গুলো এমন হয় যে সে টনে আনতেছে বা অন্য কোনো মেজারমেন্টে আনতেছে, খুচরা বিক্রি করতেছে, তাকেও আমরা উৎপাদনকারী হিসেবে বিবেচনা করতে পারি, বা উৎপাদনকারী হিসেবে সে নিবন্ধন নিতে পারে। তো সেই হিসাবে নপুরে যারা ইম্পোর্ট করে এনে খুচরা বিক্রি করে, তাদেরকে কি উৎপাদনকারী বলতে পারি, বা তারা কি উৎপাদনকারী হিসেবে নিবন্ধন আমি বলি ভাই শোনেন, উৎপাদনকারী কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? শুধু তো আপনি উৎপাদনকারী নিতে চাইলে হবে না, হ্যাঁ। উৎপাদনকারী একটা আবাসন মানে অফিসের একটা ইয়ে লাগবে। তো কারখানা ছাড়া ছাড়া থেকে উৎপাদনকারী হতে পারে না, তাই না? আপনার নবাবপুরে যারা আছে তারা তো কারখানা নেই ওদের, ওরা আছে, ওরা তো উৎপাদনকারী হইলেই তো হতে হতে পারবে না। অনেক কিছু ক্রাইটেরিয়া আছে উৎপাদনকারী হতে গেলে, ঠিক আছে? এটা হতে পারবে না সারা। জি, থ্যাংক ইউ। নবাবপুরের 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 ক্রাইটেরিয়া হলো যে আপনার পুরা আমদানি করবে, তারা নিয়ে আসে হোলসেল করবে, ঠিক আছে? এটাই হলো নবাবপুরের আসল ইয়া। বা খুচরাও সেল করে, এটা হলো করতে পারে তো একজন আমদানিকারক নিয়ে এসে খুচরাও সেল করতে পারে, হোলসেল করতে পারে, সবকিছু করতে পারে, তারা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর বললাম যে উৎপাদনকারী অনেক ক্রাইটেরিয়া আছে, উৎপাদনকারী তো হতে চাইলেই তো আপনি হতে পারবেন না, ঠিক আছে? উৎপাদনের যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো মেনটেন করে আপনাকে উৎপাদনকারী হতে হবে, ঠিক আছে? এই এখন দেখেন, আমরা যোগানদারের ক্ষেত্রে আমরা আহ এই যে যেটা বললাম, যোগানদারের 160 এসআরও তে যোগানদারের কিছু একদম স্পেস, একদম সরবরাহ করবে একদম, ভিডিওস কাটতে পারবে না, এক বোতল ছিল স্কুলের টিফিন দেওয়া আছে একটা, তারপর ট্রেনিং থেকে স্কুলের টিফিন, দেখ চুলা সরবরাহ হচ্ছেন, চুলা সরবরাহ করলে, হ্যাঁ, বই পুস্তক যেটা সরবরাহ করলে নাই, এগুলো আপনি এগুলোর ক্ষেত্রে যেগুলো লেখা আছে আমাকে দেখে নিয়ে, পুরাতন ব্যাটারি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কেউ যদি দোকানদার যদি সরবরাহ করে, যেহেতু এটা 160 বললাম যে এছাড়াও তারা হয়তো অবাধি হলে সেগুলোর ক্ষেত্রে আমার দোকানদারকে উচ্চ পর্যন্ত সেল করলে ভিডিওস কাটতে হবে, কিন্তু বাট এইখানে এই যে কয়টা এখানে আমার দেওয়া আছে এইগুলো সরবরাহ করলে তখন ভ্যাটও নাই, কোনো ভিডিওস কাটতে হবে না, ঠিক আছে? এইটাই হলো আমাদের যোগানদারের কাহিনী। আচ্ছা, আমরা এখন যেতে এছাড়া পারি মূল ভাইয়া, জিনিস, সেটা হলো, এছাড়া হ্যাঁ, হচ্ছে ব্যাট এছাড়া 160 না নাকি? ভ্যাট এছাড়াও হ্যাঁ 160, ভ্যাট এছাড়াও 160, আচ্ছা, ঠিক ঠিক আছে আছে? ভাই, ঠিক আছে। এখন আমরা যেতে পারি, এখন আমরা আমরা এখন আমরা মেন, এখন যে আমরা যাদের সালাম আমাদের এইটা, সালাম আলাইকুম মাহবুব ভাই, একটা প্রশ্ন করি। হ্যাঁ, হ্যাঁ বলেন ভাইয়া। আমরা এখানে যারা পার্টিসিপেট করতেছি তারা তো আসলে এক একজন এক এক ধরনের হয়তো কাজ হুম, করি। বিষয়টা হচ্ছে আমি একটু হুম, কনফিউজ আপনার এই বোঝানোর সাথে। সেটা হচ্ছে যে আমি জব করি হচ্ছে 100% ওরিয়েন্টেড একটা প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে ইপিজেড এর ভিতরে, আর ইপিজেড এর ভিতরে সবগুলো কোম্পানি বন্ডেড, এটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ, হুম, তো এই বিষয়টা ব্যাপার আমার আলাদা। ক্ষেত্রে তো আমি, জি, আমি তো কোনো দোকানদারের থেকে কোনো প্রোডাক্ট কিনলে সেটা যে ক্যাটাগরির প্রোডাক্টই হোক না হুম, কেন, আমি কখনোই ব্যাট কর্তন করবো হুম, না।
আপনাকে উৎস আপনাকে উৎসগুলো যারা নিশ্চয়ই দিবে, কত। আমি বলি, আপনি নেন কিভাবে? আপনি আপনি ইপিজেড এর মধ্যে যেগুলা প্রোডাক্ট দেওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু প্রচ্ছন্ন রপ্তানি হিসাবে দেওয়া হয় আপনাকে, নাকি? না, সাপ্লাই আমাকে হুম? রপ্তানি, প্রচ্ছন্ন রপ্তানি করবে কেন? তাহলে আপনি ধরেন যে আপনি আপনি যখন আপনি নিচ্ছেন, তা আপনার সব হ্যাঁ, ওইখানে আমি তো আপনাদের সব ভ্যাট মুক্ত একদম। না না, ওই যে সার্ভিস সার্ভিসের মধ্যে নাই, যেমন ক্রেডিট রেটিং রিপোর্টের উপর, অডিট রিপোর্টের উপর, যে কোনো প্রফেশনাল ফির উপর এটা দিতে হবে। তারপরে হচ্ছে হুম উৎপাদনকারী থেকে কিনলে হুম সেক্ষেত্রে 15% দিতে হয়। কিন্তু যদি আমি কোনো যোগানদারের থেকে কিনি হুম সেক্ষেত্রে 188 অনুযায়ী হুম। আমি কিন্তু টোটালি এক্সামটেড। ওই ইপিজেড এর ক্ষেত্রে। জি জি জি। ইভেন কারণ আমি কনফিউজড হয়ে গেছি আরো বেশি এই জন্যই যে, কারণ নতুন লতে হুম আসলে কি কি পরিবর্তন হয়েছে আমার পুরোটা জানা নাই, পড়া নাই। তো যার কারণে হুম বেশি কনফিউজড হয়েছে এই জন্য, কারণ হলো আমি কিছুদিন আগে একটা অডিট শেষ করছি অলরেডি। হুম। হুম তো হুম হুম সেখানেও আমি হুম। অডিটটা শেষ করে ফেলছি, অলরেডি শেষ করে ফেলছি বলতে আমার হিয়ারিং শেষ, ডিমান্ড শেষ, ইন্টারেস্ট দেওয়া হয়ে গেছে। সেখানেও কিন্তু আমি ওই এসআরও দিয়ে আমি কিন্তু সকল যোগানদার থেকে যতটুকু পার্চেস করছি ইম্পোর্টের বাইরে সবকিছু কিন্তু আমি হুম। এক্সামটেড নিয়ে দেখাই দিছি তাকে, যে আমার এখানে কোনো প্রকার ব্যাট দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি 188 দ্বারা এক্সামটেড। ওই যে বাবা আমি আপনি যেটা কি, বলছিলাম আর কি, ওই যে ইপিজেড এবং হচ্ছে আরএমজি আর কি, লোকাল আরএমজি হুম, সেক্টরের ক্ষেত্রে ওটা আলাদা জিনিস, আলাদা জিনিস, অব্যাহতি, হ্যাঁ 188 দিয়ে ওটা একটা আলাদা জিনিস। অব্যাহতি মানে ইপিজেড এর ভিতরে আমি যোগানদারের বলি, একটা এটা অব্যাহতি কিন্তু দেয়। আমরা কিন্তু ইপিজেড এর ব্যাপারে কোনো কথা বলিনি এখানে, হ্যাঁ। ইপিজেড এর ব্যাপারগুলো কিন্তু ওখানে কিন্তু আইন কানুন আলাদা, ঠিক আছে, যেটা আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। বললেন যে হুম। জি জি। ইপিজেড এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আলাদাভাবে ওখানে কিন্তু স্পেসিফিক করা আছে, যে তার মানে ইপিজেড এর আপনি এখন মধ্যে এই জিনিস যোগানদার সম্পর্কে exempted। আপনি যা বলছেন এটা ইপিজেড এর ক্ষেত্রে প্রযোজ্য না। এই যে ইপিজেড এর ক্ষেত্রে প্রযোজ্য না। রাইট, এখন আন্ডারস্ট্যান্ড, আমি গুড, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, এটা মাথায় জি রাখেন, জি এটা মাথায় রাখেন। জি এছাড়া আমাদের আমি যা বলছি সব ঠিক আছে, কিন্তু ইপিজেড জি এর জি বাইরে, জি, ইপিজেড এর ইপিজেড এর ভিতরে না, বাইরে, হ্যাঁ। জি ঠিক জি, আছে। তো বুঝতে পারছি। আপনিও জি, ইপিজেড থ্যাংক এ, ইউ আমরা প্লিজ। শোনেন ইপিজেড এ কি কি হয়, আমরা একদিন শুনবো হুম। আপনার কাছ থেকে। আপনি থাকিয়েন, আমরা ইপিজেড ইনশাল্লাহ এর মধ্যে কি ইনশাল্লাহ কি করেন এটা আমরা শুনবো, ঠিক আছে, এটা ইনশাল্লাহ আমরা শিখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি হ্যাঁ, জি, ঠিক আছে ডেফিনেটলি, ভাই, থ্যাংক হ্যাঁ। ইউ। ওকে জি, কন্টিনিউ করুন। এখন আমরা এই যে আমরা যে অঙ্কটা আমরা দিছিলাম, সবাই মনে হয় দেখছেন, হ্যাঁ, এইখানে কিন্তু দেখেন সুন্দর একটা জিনিস আছে ভাইয়া এখানে, এক মিনিট, যারা যোগানদার আছেন যারা। ভাইয়া এক মিনিট হ্যাঁ, একটু বলেন বলেন। interrupt করলাম। আমাদের আরেক ভাই যে কি রেকর্ড করতেছেন, ভাইয়া একটু আমাকে একটু আনমিউট করে 1 মিনিট একটু কথা শুনবেন। রেকর্ড করতেছিলেন কোন ভাই জানিয়ে আরেকজন, আমি তো তাকে রেকর্ডিং এ পাচ্ছি না। হ্যাঁ বলেন ভাই বলেন। হ্যাঁ, রেকর্ড করতেছেন, ইসমাইল ভাই কি রেকর্ড করতেছেন? রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ। আপনার কি রেকর্ড হচ্ছে? দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, মা অফ হয়ে গেছিল এখন। আচ্ছা। আপনার তো রেকর্ড হচ্ছে না, আপনি তো। হ্যালো। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, আপনার এখন রেকর্ড হচ্ছে, আগে কি রেকর্ড করছেন? কারণ আমার নেটওয়ার্ক আগেরটা দুইবার, হয়েছে, মাঝখানে মনে হয় নেটওয়ার্ক চলে গেছিল মনে হয় মাঝখান দিয়ে আমারটা এরকম। দুইবার নেটওয়ার্ক চলে গেছে, এই জন্য দুইবার ব্রেক হয়ে গেছে, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে ফুল হলে ভালো হতো। যাই হোক ভাইয়া, কন্টিনিউ আচ্ছা করেন। হ্যাঁ। ওকে, আরেক মিনিট, সবাই একটু জাস্ট, হ্যাঁ, ঠিক আছে। অনেকেই একটু ভিডিওটা অন করে ফেলেন, আসলে অনেকে দেখতেছি, মানে কি বলবো, আমার কাছেই খারাপ লাগতেছে, কারণ এটা রেকর্ডিং হচ্ছে, যে কিছু কিছু সিচুয়েশন ফেস করা লাগছে, আমি বারবার অফ করে দিচ্ছি, বারবার অফ করে দিচ্ছি, আবার অন হয়ে যাচ্ছে না। একটু ভাই সবাই একটু খেয়াল করি, হ্যাঁ, কারণ এটা তো আমাদের রেকর্ড হচ্ছে। হ্যাঁ, ভাইয়া কন্টিনিউ করেন এখন। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা দেখবো যে যোগানদার কিভাবে তার 9.1টা পূরণ করে, হ্যাঁ, এটা আমরা খেয়াল করি। যে এই যে দেখেন এখানে কিন্তু জানা বিষয় আছে, হ্যাঁ, যে স্কাই ভিউ, এই যে দেখেন, রহমান ট্রেডিং কর্পোরেশন, হ্যাঁ, নামে যোগানদার হিসাবে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, জানুয়ারি 26 কর্মে স্কাই ভিউ টেক্সটাইল লিমিটেড কোম্পানিকে সে এত টাকার শীতের জ্যাকেট সরবরাহ করছে, ঠিক আছে। তো শীতের জ্যাকেট সরবরাহ করছে, আর আরেকটি মাধ্যমিক স্কুলকে এই যে এত টাকা টিফিন ও এত টাকা কাঠ পেন্সিল সরবরাহ করছে। আর 3 নম্বরে হোটেল সি ব্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে এত টাকার গরুর মাংস সরবরাহ করছেন।
আর অফিস ভাড়া বাবদ প্রতিষ্ঠানটি ওই মাসে এত টাকা খরচ করছেন। হ্যাঁ, তো এখন আমরা এই যে এই জিনিসটা দেওয়া আছে যে আপনার জ্যাকেট জ্যাকেট সরবরাহ করছে, ঠিক আছে। তো আমরা দেখছি যে জ্যাকেটের উপরে কোনো ইয়ে নেই। হ্যাঁ, জ্যাকেটের উপরে কোনো এক্সামটেড নাই। তো জ্যাকেটের উপরে যেহেতু এক্সামটেড নাই, সেক্ষেত্রে আমরা যোগানদার, যেহেতু এটা আমরা যোগানদারের ভ্যাট কত সবাই জানেন? বলেন, একজন বলেন, যোগানদারের ভ্যাট কত? 10%। 10%। 10%। হ্যাঁ, যখন আপনি সেল করবেন, ধরেন এখানে একজন, ধরেন যে একজন যোগানদার হন, আপনি ধরেন যে যোগানদার, তা আপনি এখন ধরেন যে নিজে নিজে ভাবেন যে আপনি যোগানদার, ঠিক আছে। এটা মাথায় রাখেন যে আপনি যোগানদার। আহ আমি ধরেন যে আপনার কাছ থেকে কিনতেছি। হ্যাঁ, তো সেই কাজগুলো আমরা কি করব? তো আপনি ধরেন যে এই যে লিমিটেড কোম্পানির সাথে সে মানে টেন্ডারে পাইছে, ঠিক আছে। এগুলো আমরা কি করছি, জ্যাকেটের উপর সরবরাহ করবো, ঠিক আছে, যত 10%, তাহলে 6,50,000 টাকার উপরে 10% প্রযোজ্য মূসক, ঠিক আছে। আর আমরা গত দিনে শিখছিলাম যে যারা আদর্শ হার ছাড়া যে কোনো হারের যে সরবরাহ করা হয়, এটা কোন নোটে বসে? আমাদের 9.1-এ কোন নোটে দেখাই আমরা, মনে আছে? আদর্শ হার তো 7 নোট 7। নোট 7, এটা মাথায় রাখতে হবে। আর 8-এ আমরা কি করছিলাম? 8-এর কথা মনে আছে? খুচরা বা ব্যবসায়ী পর্যায়ে এটা। ট্রেডিং ব্যবসা, হ্যাঁ, একটা আটের খুচরা যারা ট্রেডিং। ব্যবসায়ী পর্যায়ে। আট 8-এর মানে ট্রেডিং ট্রেডিং যেটা, হ্যাঁ। আর যেটা হলো এটা আদর্শ হার ব্যতীত যেগুলো হবে সেগুলো নোট 7-এ। যেহেতু আমি যোগানদার, তাহলে কোথায় দেখাবো? আমি নোট 7-এ দেখাবো, ঠিক আছে। তো এইটা হলো, দেখেন যে সরবরাহ করছে, এই যে সরবরাহ, এটা তো সবাই বুঝবেন যে সরবরাহ করছে 10% হারে আমি এটা বের করছি, ঠিক আছে। আর একটি মাধ্যমিক স্কুলকে এত টাকা টিফিন দিছে। আমি কিছুক্ষণ আগে একটা জিনিস দেখাইছিলাম যে টিফিনের ক্ষেত্রে কি না, যোগানদারের নাই। ভ্যাট কি আছে? ভাই বলেন। আমার একটা প্রশ্ন ছিল এখানে। ওই যে, হ্যাঁ, যে কটা দিয়েছিলাম 10টা। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে জানেন, আপনি এখানে যে প্রথম যে এন্ট্রিটা, যে আপনার সোয়েটার আমরা বিক্রি করলাম, হ্যাঁ, যোগানদার হিসেবে আমি সাপ্লাই দিলাম। হুম এখন তো আমি 10% হিসাবে আমি মূসক হুম চালান দিলাম। এখন 9.1 যে এন্ট্রিটা দিব, এখন এটা কি সোয়েটারের SSK2 হবে না যোগানদার SSK দিয়ে এন্ট্রি দিতে হবে? দেখাবো তো, এটা দেখাবো আমরা, হ্যাঁ, নোট সাথে গিয়ে দেখাবো আমরা, ঠিক আছে। তারপর মাধ্যমিক টিফিন যেটা দিছে, টিফিনে কি এক্সামটেড, ঠিক আছে। টিফিনে 160 এসআরও দ্বারা যোগানদার কর্তৃক সরবরাহ করলে টিফিনটা হলো কি এক্সামটেড, ঠিক আছে, একদম এক্সামটেড। এখানে ভিডিএস কাটার সুযোগ নেই, যে যোগানদার দ্বারাই এক্সামটেড। হ্যাঁ, আর 15,000 টাকা কাঠ পেন্সিল সরবরাহ করছেন। এই কাঠ পেন্সিল হলো 160 দ্বারা এক্সামটেড একটা হলো পণ্য। তো যেহেতু এটা যোগানদার কর্তৃক এক্সামটেড নয়, তার মানে কি 160 দ্বারা এক্সামটেড, তার মানে কি কি বুঝতে হবে যে দোকানদার দ্বারা যদি এটা সেল করি, তাহলে এটার ভ্যাট আর কত হবে? তখন আপনাকে ভ্যাট দিতে হবে। আপনি যেহেতু 100, আপনার কাঠ পেন্সিল, এটা আপনার মাথায় রাখতে হবে যে উৎপাদন পর্যায় এবং আমদানি পর্যায়ে এটা হলো সরবরাহ পর্যায়ে এক্সামটেড 160 দ্বারা, কিন্তু যোগানদার সেল করতেছে। আমি বলছিলাম যে এসআরও দ্বারা এক্সামটেড হলে যোগানদার সেল করলে উচ্চ কর্তনকারীর নিকট তখন তার ভ্যাট দিতে হবে, তখন তার এক্সামটেড থাকবে না। তখন আপনার এটা ভ্যাট আর হবে কত? 10%, ঠিক আছে। এই দেখেন সুন্দর করে লেখা আছে এখানে যে আপনার টিফিনের ক্ষেত্রে যেহেতু ভ্যাট, এই দেখেন সবকিছু লিখে দিছি এখানে, আমি দেখে নিয়েন। যেহেতু প্রোগ্রামে আমাদের স্কুলে টিফিন সরবরাহ মূসক অব্যাহতি পেয়েছে, তাই মূসক শূন্য, ঠিক আছে। আর যেটা এক্সামটেড হারে সেল করবেন সেটা নোট কততে বসবে? এক্সামটেড হারে যেটা সেল করা হয় নোট কততে বসে জানা আছে? নোট 3। কততে? যেটা নোট 3। স্থানীয় পর্যায়ে, হ্যাঁ, নোট 3 স্থানীয় পর্যায়ে যদি আপনি, হ্যাঁ, নোট 3-এ আমরা সেল ওটা বসাবো, ঠিক আছে। তো এইটা গেল এইটা। আর কাঠ পেন্সিল দেখছেন, কাঠ পেন্সিল দেখেন, যদিও কাঠ পেন্সিল আমদানি উৎপাদন পর্যায়ে অব্যাহতি পেয়েছে, তবে উচ্চ কর্তন বিধিমালা 4 খ অনুযায়ী প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহের ক্ষেত্রে উচ্চ কর্তন প্রযোজ্য। অর্থাৎ তার রেট কত হবে? যেহেতু আমি যোগানদার, আমি এটা সুযোগ পাবো না। আমি যেহেতু এটা এসআরও দ্বারা এক্সামটেড, ফার্স্ট শিডিউল দ্বারা এক্সামটেড নয়। ফার্স্ট শিডিউল হলে কোনো সমস্যা ছিল না, ফার্স্ট শিডিউল হলে কোনো ভিডিওস কাটতে হবে না, কেউ কিছু করতে পারবে না, যা হবে তাই। এইখানে আমরা তখন কি করলাম, যেহেতু এক্সামটেড, তারপরে আমি এটা সুযোগ পাইলাম না, যেহেতু আমি যোগানদার হওয়া অপরাধ হয়ে গেছে, এটা বুঝছেন। তো কাজেই পাবো না। তখন আপনাকে এই যে 10% হারে আমি দেখাই দিছি, এটাও নোট সাথে বসবে, ঠিক আছে। আর
হোটেল সি বিচ থেকে যখন গরু মাংস প্রথম তফসিল দ্বারা এক্সামটেড, ঠিক আছে। আমি বলে দিয়েছিলাম যে প্রথম তফসিল দ্বারা এক্সামটেড হলে কেউ আপনাকে আর কথা বলবে না, ঠিক আছে। কোনো ভিডিওস কাটবে না, ভ্যাট দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। এটাও ভ্যাটের হার কত হবে? 0, মানে এক্সামটেড মানে ভ্যাট হবে 0, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা ভ্যাট পাইলাম কোনটাতে কোনটাতে, একটাতে জ্যাকেটের ক্ষেত্রে, আর একটা হলো কাঠ পেন্সিলে। এই দুটা ভ্যাট মিলে আমার হয়েছে 65,000 আর 1,500, এই মিলে হয়েছে আমার 66,500 টাকা, ঠিক আছে। আর এখন এই যে বললাম, একটা কথা বলছিলাম যে ওখানে এই আমার ম্যাথে দেখেন তো, এখানে ম্যাথে কোনো ক্রয়ের তথ্য আছে? এখানে কোনো ক্রয়ের তথ্য আছে? শুধু খালি সরবরাহের তথ্য, ঠিক আছে। এখানে হ্যাঁ, কোনো ক্রয়ের তথ্য দেওয়া নেই। এর আগে অঙ্কগুলোতে আমার ক্রয়ের তথ্য ছিল না? আমার এই অঙ্কতে কোনো ক্রয়ের তথ্য নাই। এখানে যোগানদার যা কোনো সরবরাহ করছি কিছু তাই ক্রয় ক্রয়। আগেই করে না। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি এটা আমি আগেই জন্য বলে নিছি আমি কিন্তু। যা এটা হলো সরবরাহ করছি যোগানদারের এটাই ক্রয়। বৈশিষ্ট্য। কেন এটা? হ্যাঁ, এটাই ক্রয়। এটা হলো কেন? এটা হলো যোগানদারের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারা আগে বিক্রি করবে তারপরে কিনবে, নাকি? বিক্রি নিশ্চিত করবে, এক কথায় বিক্রি নিশ্চিত করবে তারপরে কিনবে। তো এই জিনিসগুলো সে যা বিক্রি করছে তার মানে কি সেটাই ওর ক্রয়। যতটুকু বিক্রি করছে ততটুকুই ক্রয়। তো এই জন্য এই যে আমি প্রাথমিক তথ্যটা লিখেও রাখছি, হ্যাঁ, যে প্রতিষ্ঠানটি যোগানদার সেবার আওতাভুক্ত। যোগানদারের কাজের ধরন অনুযায়ী তার নিকট কোনো পণ্য মজুদ থাকে না। অনেক আমার যে সকল পণ্য সরবরাহ করা হয়েছে সেগুলি একই কর্মমেয়াদে ক্রয় করা হয়েছে, ঠিক আছে। আমি সুন্দর করে লিখে দেওয়া আছে কিন্তু এখানে, এই যে দেখেন। আর যেহেতু এটা জানেন, এটা এটা কে বলতে পারে বলেন? কারা কারা ওই আপনার রিয়াদ নিতে পারে? কারা কারা রিয়াদ নিতে পারে বলেন? 15% এবং হচ্ছে 0%। 15% বিক্রি যারা করে আর এক্সপোর্টার। হ্যাঁ, 15%, আর জিরো এক্সপোর্ট করে পার্সেন্ট যারা যারা, করে। তারা আপনি রিয়াদ নিতে পারবে। তাহলে আপনি 7.5, আমি তো 10% পাবো, ফাইন, ঠিক আছে। যেহেতু 10% আর 7.5% এরা রিয়াদ পাবে না। তো যারা রিয়াদ পায় তারা কি এই যে 10%, 7.5%, 5% যদি চালান পারচেস করে, সেক্ষেত্রে কি সেগুলা রিয়াদ নিতে পারে? হ্যাঁ, হ্যাঁ, পারে। 15% সে যদি 15% প্র্যাকটিস করে, সে যত আন্ডার রেটে মাল হুম, পারচেস 15% করবে। পাবে। অবশ্যই পাবে, গুড। হ্যাঁ, ওইটাই বলতেছি, যারা 15% নেই তারা যে কোনো হারে চালান, এটা অনেকে অনেকে ভুলে যায়, তো এই জন্য প্রশ্নটা করলাম, ঠিক আছে। এটা এখান থেকেও এটা জেনে নেন, এটাও কিন্তু সুন্দর জিনিস। আর আমরা আচ্ছা, যারা এই ক্ষেত্রে আরেকটা পরীক্ষার্থী, কোশ্চেন, হুম, যদি যারা ওই চালান দেয় না, আমরা নিজেরা দিয়ে আমরা চালান ডিপোজিট করি, সেইগুলোর উপরে কি আমরা রিবেট নিতে পারবো? না, চালান না হলে আপনি রিবেট নেওয়ার সুযোগ নেই। এটা ধারা 46 একদিন লেখা আছে, হ্যাঁ। আপনার চালান না পাইলে আপনার 613 ব্লেমেন্টি, আবার হলো আপনার গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলার ক্ষেত্রে যে ইনভয়েস দেয় সেগুলো যদি না থাকে, তাহলে আপনি রিবেট রিবেট নিতে পারবেন না, ঠিক আছে। সুযোগ নেই। আহ, তো এখন দেখেন, তাহলে জ্যাকেট ক্রয় করছে, যেগুলা যেগুলা আমরা রিয়াদ পাবো না, যেহেতু আমি চালান দিয়ে ক্রয় করছি, বুঝছেন, সেগুলা কিন্তু আমরা যেগুলা চালান দিয়ে ক্রয় করছি কিন্তু রিয়াদ নেওয়ার সুযোগ নেই। সেই জিনিসগুলো আমি বলছিলাম, সেদিন বলছিলাম নোট 21-এ বসে। আর যেগুলো চালান নাই, ইনভয়েস আছে, সেগুলো নোট 20-এ বসে, এগুলা কিন্তু বলছিলাম আমি, ঠিক আছে। এগুলো দেখে নিয়েন। তো সেক্ষেত্রে দেখেন, আমরা জ্যাকেট ক্রয় করছি, দেখেন একটা এই যে মূসক সহকারে এত টাকা, এই যে মূসক হার এত, হ্যাঁ, একটা ভ্যালু এখানে করেছি, আমরা করছি। তো পরিশোধিত মূসক এত, আর যে মূসক আরোপযোগ্য এত, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আমরা সব যা যা কিনছি সব এখানে লিখে দিছি, হ্যাঁ, এটা দেখে নিন, সুন্দর করে লেখা আছে। সবগুলা কি হবে? নোট 21-এ বসবে। যেটা চালান আছে নোট 21-এ বসবে। আর যেটা মানে 15% হারে কিনছেন বা 10% হারে কিনছেন, সেগুলো হলো নোট 21-এ বসবে। আর কাঠ পেন্সিল যখন আপনি কিনতে যাবেন ইয়ের কাছ থেকে, তখন কি হবে? কাঠ পেন্সিল ক্রয় করছেন 10,000 টাকা, ঠিক আছে, ধরে নিলেন 10,000 টাকা। তো সেক্ষেত্রে আপনি কাঠ পেন্সিল তো যে বিক্রি করবে আপনাকে, সে তো উৎপাদনকারী বা আমদানিকারী, এটা জানে যে এটা হলো অব্যাধি প্রাপ্ত, আপনাকে তার ভ্যাট দিয়ে আপনাকে চালান দিবে না, ঠিক আছে। তখন সে কি করবে? সে এক্সামটেড লিখে আপনাকে চালানটা দিবে। তখন আপনি এই ক্রয়টা তখন কোথায় বসাবেন? এই যে ক্রয়ের অংশ আছে কিন্তু নোট 12, এক্সামটেড যেগুলো কিনবেন, স্থানীয় পর্যায়ে এক্সামটেড যেগুলো কিনবেন, সেগুলো নোট 12-তে বসে, ঠিক আছে। আর গরু মাংস কি প্রথম তফসিলদার এক্সামটেড, এটাও কোথায় বসবে? এটাও নোট 12-তে বসবে, ঠিক আছে। যেগুলো এক্সামটেড, সেগুলো পারচেস করছেন, সেগুলো কোথায় বসে? নোট 12-তে, এটা মাথায় রাখবেন।
আর বৃদ্ধিকারী সমন্বয় একটা ছিল, ওই যে অফিস ভাড়া কি হয়, বৃদ্ধিকারী সমন্বয় হয় না? অফিস ভাড়া যেটা 20,000 টাকা অফিস ভাড়া ছিল আমাদের, হ্যাঁ, সেটা আমরা এই যে বৃদ্ধিকারী সমন্বয় করে দিছি। এটা হলো বৃদ্ধিকারী সমন্বয়, যেটা উচ্চ কর্তন যেটা নিজে নিজে করতে হয় সেটা। আর হ্রাসকারী সমন্বয় এখন বলি আসেন। তা এখন এইখানে দেখার বিষয়, আপনাকে এইখানে আপনি যে এই যে জিনিসগুলো দিচ্ছেন, আপনারা ধরেন আপনি সরবরাহ করছেন, আপনার তো যোগানদার, আপনি জ্যাকেট একজনকে দিচ্ছেন, ধরেন যে স্কাই লিমিটেড কে, তো এতে উচ্চ কর্তনকারী, আপনি যখন জ্যাকেট দিচ্ছেন তখন আপনার ভিডেস কাটবে কি কাটবে না বলেন? কাটবে। কাটবে। ঠিক আছে, আপনি যেহেতু যোগানদার, যোগানদারের ভিডিওস তো সবাই কাটবে, এটা তো 144টা সেবার মধ্যে সে যোগানদার আছে, তার মানে কি চালান দিলেও কাটবে, না দিলেও কাটবে। ঠিক আছে, তো সে ভিডিওসটা কাটবে। আর স্কুলকে যে এত টাকা টিফিন দিছে, এত টাকা টিফিন 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 যে আমি স্কুলকে যে টিফিনটা দিলাম, সেটার ক্ষেত্রে কি ভিডিওস কাটবে স্কুল? না, কাটবে না। কাটবে না। কেন কাটবে না বলেন তো? ওই যে এক্সামটেড সেজন্য প্রথম শিডিউলে। প্রথম শিডিউলে এক্সামটেড, এটা হলো একদম মানে যোগানদার কর্তৃক এক্সামটেড, ঠিক আছে, এই জন্য সে কাটবে না এটা। ঠিক আছে। আর এখানে আপনাদের 15,000 টাকা কাঠ পেন্সিল দিছি, কাঠ পেন্সিল তো এক্সামটেড, এছাড়াও যারা এক্সামটেড, এটার উপর ভিডিওস কাটবে কি কাটবে না বলেন? কাটবে। কাটবে। এটা হলো বলেই দিছি যে এছাড়াও যারা এক্সামটেড হলে আপনার ভিডিওস কাটবে যোগানদার হইলে। ঠিক আছে। আবার যে গরুর মাংস, এই যে গরুর মাংস যে আমরা যে ইয়াকে দিছি, হোটেলে দিছি, এই গরুর মাংসের উপরে কি ভিডিওস কাটবে? কাটবে না। কেন কাটবে না? ফার্স্ট শিডিউলে। হ্যাঁ, ফার্স্ট শিডিউলে, গুড। এই যে ফার্স্ট, এই যে আপনারা যারা বুঝছেন, এই দেখছেন, মজা পাবেন এই জিনিসগুলো। এই যে ফার্স্ট শিডিউলের জন্য সে আর ভিডিওস কাটবে না, কারণ কোনো কিছুই কাটবে না এখানে। ঠিক আছে। আর অফিস ভাড়ার উপর ভ্যাট, এটা কি ভিডিওস আমার নিজে কাটতে হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, নিজেই কাটতে সবাই তো হবে। জানেন, নিজেই কাটতে হবে ভিডিওস। এটার উপরে 15% ভিডিওস কাটে আমরা নিজে নিজেই দিব। ঠিক আছে। এই যে সমাপনী জেল ছিল না, সীমার মধ্যে শূন্য ছিল, তাহলে দাখিল পত্র কিভাবে পূরণ করবো? তাহলে আমরা সবকিছু পাই গেছি, দেখছেন। এখন দেখেন ভাই, মিউটে থাকেন, কে আছেন এখানে? এই যে হ্রাসকারী সমন্বয়, হ্রাসকারী সমন্বয় বলতে আপনি যখন ভিডিওস কাটবে তখন কি করবে, আপনাকে 616 দিবে না? এই যে দেখেন, জ্যাকেট যখন ভিডিওস কাটছে, এই দেখেন 65,000 টাকা, তখন আপনাকে কি করবে? টাকা জমা দিয়ে আপনাকে ট্রেজারি চালানে কপি সমন্বয় করে, সমন্বয় আর 6.6 ইস্যু করছে। ঠিক আছে। এই যে 65,000 টাকার, তখন আপনি এটা কি করবেন? এই যখন আপনাকে এই সার্টিফিকেটটা দিবে, তখন আপনার নিয়ে আসে কি করতে হয়? এটা সমন্বয় করতে হবে না, হ্রাসকারী সমন্বয় করতে হবে না, ডিক্রিজিং, আপনি নোট 29-এ দেখায় দিবেন। ঠিক আছে। নোট 29-এ এটা দেখায় দিবেন, সুন্দর করে লিখে দিবেন কোথায় আমি দেখাচ্ছি এটা। আর কাঠ পেন্সিলের উপরে তো কাটছে, আপনি ভিডিওস কাটছে, তো ভিডিওস কাটলে 6.6 দিবে না? অবশ্যই দিবে। এই 6.6 দিছে এটাও। ঠিক আছে। তাহলে এই 15,000, তাহলে টোটাল কত হলো? এই যে রাজকের সমান হলো 66,500 টাকা, এখানে 65,000, এখানে 1500। ঠিক আছে। তো এখন আসেন যে এই যে সবকিছু পাই গেছি আমরা, হ্রাসকারী পেলাম, বৃদ্ধিকারী পেলাম, আপনার রিয়াদ তো নাই, তারপর আমরা সেলস করছি করে সেটাও পাইছি, প্রদেয় মূসক। তো এখন ধরেন যে নোট 34, নোট 34টা কি সবাই বলেন তো, একজন বলেন নোট 34টা কি, মুখস্থ করে ফেলেন আটনি। নোট 34, নিট প্রদয়কর, নোট, নোট 34 হলো নিট প্রদয়কর। ঠিক আছে। তাহলে নিট প্রদয়কর, এটা ধারা কয়টা ইয়েটা নিয়ে? বলেন দেখি একজন, ভাই সূত্রটা বলেন তো একজন ভাই। আউটপুট ট্যাক্স, হুম। আউটপুট ট্যাক্স প্লাস উৎপাদ হচ্ছে ইনপুট ট্যাক্স প্রদেয় কর মাইনাস উপকরণ কর প্লাস হুম। বিক্রয় সমন্বয় হ্রাস পাই সমন্বয়। প্লাস প্লাস মাইনাস হ্রাসকারী সমন্বয়। ঠিক আছে। এইটাই আমরা এখানে, এটাই আমরা এখানে করছি। ঠিক আছে। এই দেখেন সুন্দর করে লেখা আছে এটা। তাহলে আমরা প্রদেয় মূসক কত ছিল? ওই যে দেখেন 66,500, রিয়াদ তো নাই, আছে নাই? বৃদ্ধিকারী সমন্বয় 3,000 টাকা, ওই যে ভাড়ার উপরে 3,000 টাকা। আর হ্রাসকারী সমন্বয় এই যে যেটা আপনি 6.6 পাইছেন, 66,500। ঠিক আছে। তাহলে বিয়োগ করলে এই যে দেখেন সব কিছু দেখেন, আপনি ভ্যাট যা দিয়েছিলেন, সে আপনি এই যে সার্টিফিকেট সমন্বয় করা মাত্র ভ্যাটটা ওকে। তার মানে কি এই 3,000 টাকা, 3,000 টাকা এই দেখেন আছে, দেখছেন 3,000 টাকা রয়ে গেছে। ওই যে কোনটা 3,000 টাকা কোনটা? এটা আপনি ওই যে বৃদ্ধিকারী সমন্বয়, যেটা ওই যে ভ্যাট, যেটা ভাড়ার উপরে ভ্যাট। ঠিক আছে। এই ভ্যাটটা তো আপনাকে এক্সট্রা দিতে হবে, তাই না? যেহেতু আপনার ব্যালেন্স নাই, এটা আপনার রয়ে গেল, 3,000 টাকা রয়ে গেল। তো এখন ধরেন যে এই যে নোট 35, নোট 35টা কি সমাপনী জেরের সাথে সমন্বয়, নোট 35। ঠিক আছে। যেহেতু সমাপনী জেন নাই আমার, তাহলে ওই 3,000-এর সাথে সমাপনী জের ইয়ে করলে এই 3,000-ই থাকে। ঠিক আছে।
আর ট্রেজারি জমার জন্য নিট প্রয়োজন, ট্রেজারি জমা তো নাই। ট্রেজারি জমা কি বলছিলাম এটা, যে আপনার কোনো ইন্টারেস্ট, কোনো আপনার যে জরিমানা এগুলো থাকে, তখন আপনি এগুলো তো বসাইলে যেটা থাকবে সেটা। তাহলে নাই যেহেতু, সেহেতু আমার 3,000 টাকায় থাকলো। যেহেতু এটা দেখেন এই যে, এটা যেহেতু 3,000 টাকা কি মাইনাস তো না, প্লাস, তাই না? প্লাস হলে কি সরকার পায়, আর মাইনাস হলে কি আপনি পান নাকি? এটা মনে আছে? হ্যাঁ যদি নোট 34 যদি মাইনাস হয় তার মানে আপনি পাবেন, আর প্লাস হলে সরকার পাবে। ঠিক আছে, এই জন্য 3,000 টাকা এই যে লিখে দিচ্ছি আমি সুন্দর করে, যেহেতু নোট ধনাত্মক, প্রতিটি এই প্রতিষ্ঠানটি বর্তমান কর মেয়াদ শেষে 3,000 টাকা সরকার পাওনা থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানকে ট্রেজারি জমা করতে বাধ্য। ঠিক আছে, তাহলে বর্তমান তার কর মেয়াদের সমাপনী জের কোনটা হবে? 58 মাইনাস 50 প্লাস 67। এই 58 আমরা এই যে ট্রেজারি জমা করছি, 3,000 টাকা ট্রেজারি জমা করছি, আর 50-এর ব্যালেন্স হলো 3,000। এই যে দেখছেন, মাইনাস মাইনাস জিরো হয়ে গেছে একদম। তাহলে আপনার সমাপনী জের একদমই জিরো। ঠিক আছে, এই হলো অঙ্ক, এটা হলো অঙ্কর সমাধান। এখানে না বোঝার কেউ আছে বলেন তো ভাই, না বোঝার কেউ আছেন এখানে? বাবু ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন, বলেন বলেন। হ্যাঁ, ওই যে হ্রাসকারী সমন্বয়ে 6.6, এই সার্টিফিকেটের ভ্যালিড পিরিয়ড কতদিন থাকে? এখন তো ছয় আপনার মেয়াদ কয় মাস করেছে? 6 মাস, 6 মাস, এখন 6 মাস ছয় করছে, মেয়াদ 6 মাস, 6 মাস 6 থাকে মাস ভাই, করছে 6 মাস। এখন। আর গত গত মানে আগে ছিল, গত আগে ছিল 3 মাস, এখন করছে 6 মাস। মানে ওই যে রিয়াতের মতো, রিয়াত যেরকম 6 মাস 6 কর মেয়াদ আছে না, এরকম 6 কর মেয়াদ। ঠিক আছে, ওই আগে মানে ইস্যু গত ইস্যু গত ডেট আগে থেকে ছিল 3 মাস। 6 মান্থ। ভাই, ইস্যু হ্যাঁ ডেট হ্যাঁ থেকে হ্যাঁ, 6 মান্থ। ইস্যু ডেট থেকে, ইস্যু ডেট থেকে। থ্যাংক ইউ। তাহলে এখন এই যে দেখেন, আমি এখন এটা দেখো সাব ফর্মটা দেখা যায়, একজন ভাই জিজ্ঞেস ভাই করছে, এই হ্যাঁ কিভাবে সময়টা সাব তিন ফর্মটা মাস খুলবো। না, 3 মাস না? না, এবার 6 মাস হ্যাঁ, করছে তো। এবার ভাই 6 মাস করছে বলতে আমি ওই যে সুফিয়ান এটা তো স্যারের 6 বইতে মাস। পাইছিলাম এটা 3 মাস, যে হ্রাসকারী সমন্বয়ের জন্য সর্বোচ্চ 3 মাস সময় পাবে, এরপরে আর এটা সমন্বয় করার যোগ্য থাকবে না। গত গত বছর ছিল 3 মাস, এবার করছে 6 মাস। আচ্ছা। মাহবুব ভাই, হ্যাঁ বলেন। ভাই ওইটা তো যে কর মেয়াদ, ওই কর মেয়াদ এবং পরবর্তী 6 কর মেয়াদ আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে 7 টোটাল মাস হচ্ছে যে পাবেন, যে 7 মাস মানে 7 মাস, 7 মাস পাবেন, 7 মাস। ওই ডেটের মানে ডেট 7 মাস না, আপনি ধরেন যে 15 তারিখের পর বুঝছি। যদি আপনাকে দেয়, হ্যাঁ তাহলে হ্যাঁ 15 ওইটাই। দিন পাবেন, মানে 6 মাস 15 দিন পাবেন আরো। ঠিক আছে, তার মানে 15 দিন না, আরো 15 দিন পাবেন যখন আপনি ইয়ে করবেন, যখন আপনি সমন্বয় করবেন, সেই পরের 15 দিন পর করবেন না, আরো 15 দিন পাবেন। ঠিক আছে, তো আমরা এখন দেখেন এটা দেখি আমরা, এই যে টিফিন, এই যে দেখেন আমরা একজন জিজ্ঞেস করছিল যে এটা আমরা কিভাবে দেখাবো। হ্যাঁ, যখন আমি সরবরাহ করছি, ঠিক আছে, তখন তো আমি এটা, এই যে দেখেন স্কুল টিফিন, তখন আমি এই দেখেন যখন আমি সরবরাহ করছি, কি হিসাবে সরবরাহ করছি দেখছেন? আমি এই যে স্কুল টিফিন বিফ, ঠিক আছে, আমি কি হিসাবে সরবরাহ করছি? আমি যোগানদার হিসাবে সরবরাহ করছি। যোগানদার হিসাবে কোডটা দিতে হবে এখানে। হ্যাঁ, আমি কিন্তু যোগানদার হিসাবে সরবরাহ করছি, এই জন্য যোগানদার হিসাবে সরবরাহ দেখা দিচ্ছি। এগুলো হলো এক্সামটেড। ঠিক আছে, তিনে কিন্তু এক্সামটেড দেখা দিচ্ছে, যে বিফ এক্সামটেড, স্কুল টিফিনও এক্সামটেড। ঠিক আছে, যোগানদারের ক্ষেত্রে। পরেরটাতে যাই, এই দেখেন যেগুলো আমি সেল করছি, জ্যাকেট, জ্যাকেটটা কে সেল করছি? আমি আমি সেল করছি, এই জন্য জ্যাকেটের কোড দেওয়া লাগবে না এখানে। এখানে আপনার যোগানদারের কোডটা দিবেন, যোগানদারের কোড দিয়ে আপনাকে এখানে সেল দেখাতে হবে, যেহেতু আপনি যোগানদার। হ্যাঁ, যোগানদার দিলে যোগানদারের ভ্যাটটা আসবে, তাছাড়া কিন্তু আসবে না, মাথায় রাখেন। এই জন্য যোগানদারের ভ্যাট দিবেন, এখানে যোগানদারের কোডটা দিবেন। যোগানদারের কোড দিলেই আপনাকে বুঝতে হবে যে আপনি যোগানদার। ঠিক আছে, যেহেতু আপনি যোগানদার, সেহেতু যোগানদারের কোড দিয়ে আপনি সেল করবেন। ঠিক আছে, এই যে কোড সেল করা মাত্র আপনার এই যে দেখেন, এই যে 66,500 টাকা আমার সেল সেল ভ্যালু চলে আসছে। আপনি তারপরে যান নোট 12, যেগুলো আপনি ধরেন যে পার্চেস করছেন, পার্চেস করা যেগুলো আপনি নোট 12 যেগুলো, সেগুলো হলো এক্সামটেড। এই যে এখানে আসে দেখেন, কত? এইখানে আসে আপনি দেখেন উড, এই যে পেন্সিল, এই যে পেন্সিলে আপনি 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 দেখেন কোডটা দিবেন এখানে আসে, যে আপনি যেহেতু পার্চেস করছেন। পার্চেসের ক্ষেত্রে কি করছি আমরা? পার্চেসের ক্ষেত্রে আমরা কোডগুলো দিয়ে দিছি। ঠিক আছে, এই কোডগুলো, ভাইয়া মিউটে থাকেন, একদম বাজার করতেছে, দেখছেন কি একটা অবস্থা। তারপরে দেখেন নোট 21-এ, হ্যাঁ, যেগুলো জিনিস আমরা চালান পাইছি, আপনার রেট আছে, হ্যাঁ, সেগুলো আমরা কি করছি? সেগুলো আমরা নোট 21-এ দিব, যেহেতু আমরা রিবেট পাবো না, সেক্ষেত্রে আমরা নোট 21-এ দেবো। জ্যাকেটের কোড দেখছেন, এই জ্যাকেটের কোড বসে দিয়ে আমরা এখানে কোডটা দিয়ে দিছি। জ্যাকেটের কোড হলো এত, টিফিনের কোড হলো এই যে নন এসি রেস্টুরেন্টের কোড দিয়ে দিছি। এই যে দেখেন সবকিছু চলে আসছে এখানে। ঠিক আছে, নোট 21। তারপরে নোট 27-এ আমরা কি করি?
আমরা ইয়া দেবো না, র্যান ভ্যাটটা দেবো না নোট 27-এ, ইনক্রিজিং নোট 27-এ। তারপর আপনার এখানে নোট 29-এ দেখেন, এইবার দেখেন এখানে আপনি যখন ওই যে আপনার যে 6.6 কাটছে, হ্যাঁ 6.6 কাটছে, তখন আপনার এই যে দেখেন ওই যে সবকিছু আপনি যখন 6.6 পাইছেন আপনি, এইটার তথ্যগুলো আমরা বসাইছি এখানে, ঠিক আছে? এই যে এসকেবি লিমিটেড, টেক্সটাইল চট্টগ্রাম, ভ্যালু, ভ্যাট, চালান নম্বরটা আমরা সব লিখে দিচ্ছি আমরা, ঠিক আছে? আর এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুল কি নিবন্ধন থাকে নিয়ে যে বলেন তো ভাই? এবিসি হাই স্কুলের নিবন্ধন থাকে? বলেন। উচ্চ কর্তনকারী সত্তা অনিবন্ধিত উচ্চ কর্তনকারী হতে পারে না? উচ্চ কর্তনকারী অনিবন্ধিত হতে পারে না? হতে পারে। হতে পারে, কারণ এই যে আপনার সরকারি যেগুলো প্রতিষ্ঠান আছে তারা কি নিবন্ধিত হয় নাকি? যেমন এই যে স্কুল, এলা কি নিবন্ধিত হয়? হয় না। এই জন্য এরা বলা আছে, এরা যেহেতু উচ্চতর আইনে বলা আছে, সত্তা। যেহেতু উচ্চ কর্তনকারী সত্তা এগুলা, হ্যাঁ, সেহেতু অনিবন্ধিত হলেও তারা কাটতে পারবে, ঠিক আছে? যে যেহেতু আর বিন নাম্বার নাই, সে কিন্তু কাটতে পারবে। সে কাজটা কি করছে? ডায়াগনস্টিক সেন্টারের কি বিল থাকে? কার কার? ডায়াগনস্টিক সেন্টারে, ডায়াগনস্টিক সেন্টারে হ্যাঁ, কি বিল থাকে? ডায়াগনোস থাকবে 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 থাকবে, এদের থাকবে, এদের থাকবে। ওরা তো বিজনেস করে, এটা ডায়াগনোস সেন্টার তো বিজনেস, সেবা। কিন্তু ওখানে সেবার জন্য অনেক কিছু ছাড় আছে কিন্তু, হ্যাঁ, অনেক এক্সামটেড, অনেক জিনিস কিন্তু এক্সামটেড আছে আমাদের জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে আপনার 6.6 গুলো হ্রাসকারী সমন্বয় 29-এ করে দিছি, ঠিক আছে? তো 29-এ করাতে এই যে আমাদের ব্যালেন্সটা কিন্তু ওইখানে কিন্তু আমার জিরো হয়ে গেছে, ঠিক আছে? ভ্যাট যেটা আসছিল সেটা জিরো হয়ে গেল। এই যে আমরা র্যান্ড ভ্যাট যেটা আমরা এই যে ট্রেজারি দিয়ে দিছি, আমি র্যান্ড ভ্যাটটা 3,000 টাকা ট্রেজারি দিয়ে দিছি, ঠিক আছে? এই সুন্দর করে চলে আসছে। এই যে দেখেন নোট দেখেন, ওখানে তো বসাইছি 3-এ, এই যে 3-এ বসাইছি না, এই দেখেন 3-এ এখানে চলে আসছে। এই দেখেন এই যে এক্সামটেড গুডস এন্ড সার্ভিস, এক্সামটেড গুড এন্ড সার্ভিস যেগুলো আপনি সেল করবেন আউটপুট ট্যাক্সে, তাহলে আমি সেল করছি 3টা, সেল করছি 2টা, সেল করছি সেটার এক্সামটেড দেখাইছি। আর যেটা ভ্যাট আছে, এই যে দেখেন গুড সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, আদার দেন স্ট্যান্ডার্ড রেট 15%-এর নিচে যেগুলো, সেটা আমরা এখানে বসাইছি। এই দেখেন 2টা বসাইছি 66,000, এই দেখেন 500, ঠিক আছে? এইটা আমার ভ্যাট চলে আসছিল, এটা আমরা ভ্যাট। আর পার্চেস করছি লোকাল পার্চেস যেগুলো করেছে, দেখেন লেখা আছে এক্সামটেড গুডস এন্ড সার্ভিস লোকাল পার্চেস, যেটা এক্সামটেড, এই যে গরুর মাংস আর হলো কি কিনছিলাম টিফিন, সেটা হলো এক্সামটেড। এখানে আমি বসে দিছিলাম নোট 12-তে, ঠিক আছে? এই চলে আসছে দেখেন নোট 12-তে। আর নোট 21-এ বসাইছি যেগুলো আমি ভ্যাট আছে, বাট আমি রিবেট নিতে পারবো না। 14 না বসাই কোথায় বসাইছি আমি? 21-এ বসাইছি, কারণ রিবেট পাবো না, এই জন্য 21-এ বসাইছি। এই জন্য দেখেন এই ঘরে দেখেন রিবেট নাই আছে, যেহেতু আমি রিবেট প্রাপ্ত নয় সেহেতু আমার রিবেট নাই এই ঘরে, কোনো দেখছেন রিবেট নাই। আর এইখানে হলো এখানে আমার যে র্যান ভ্যাট, হ্যাঁ, এই 3,000 টাকা র্যান ভ্যাট আমি বসে দিয়েছিলাম, এই র্যান ভ্যাট চলে আসছে 3,000 টাকা, ঠিক আছে? এইখানে আসেন, এই যে 29-এ আমি যে 29-এ দেখেন এই যে ডিউ টু ভ্যাট ডিডাক্ট সোর্স ফ্রম দা সাপ্লায়ার্স ডেলিভার, ঠিক আছে? আমরা যে সাপ্লাই করছিলাম সেটা আমরা এগেইনস্টে কি কাটছিল, আমার বিডিএস কাটছিল, সেটা সার্টিফিকেট দিছে, সেই সার্টিফিকেটটা আমি এখানে শো করছি, ঠিক আছে? তো শো করার ফলে এই যে আমার 66,500 টাকা চলে আসছে। তখন এই যে নোট 34-এ আমি যেটা দেখালাম, নোট 34-এ ক্যালকুলেশন নিট ভ্যাট, এই যে দেখেন 3,000 টাকা, ওখানে আমি দেখাইছিলাম 3,000 টাকা, ঠিক আছে? নেট পেয়েবল এই যে 3,000 টাকায়, ঠিক আছে? নেট পেয়েবল 3 প্লাস টাকা মানে সরকার পাবে। তো সরকার পাওয়াতে 50-এ চলে আসবে, যা কোনো কিছু নাই, 50-এ চলে আসলো 3,000। আমার 52-তে কোনো ভ্যালু, আমার বিয়া নাই, আমার কোনো সমাপনী জেন নাই, এই জন্য এখানে নাই। এই যে আমি 58-তে 3,000 টাকা ট্রেজারি দিয়েছিলাম, সেখানে 3,000 টাকা চলে আসছে 58-তে, দেখেন এই যে 58-তে চলে আসছে। তাহলে 3,000 টাকা দেওয়া মাত্র কি হয়েছে আমার, এই যে নোট 65-তে কি জিরো, ঠিক আছে? এটা কে বোঝেন নাই বলেন, এখন কোনো প্রশ্ন থাকলে বলেন, শেষ 7 মিনিট আছে, আর 7 মিনিটের মধ্যে প্রশ্ন করতে পারেন। এখন কে বোঝেন নাই এখানে বলেন। আর কে বলছেন ওনার কার্ড কোম্পানি, সব কোম্পানির কাছে থাকে কি, যারা রেগুলার, যারা 12 মাস রিটার্ন দিবে, হ্যাঁ, তাদের কাছে অবশ্যই চলে আসবে, এটা অটো চলে আসবে। যারা 12 মাস একদম রেগুলার দিবে, কোনো মাস ফাঁকি দিবে না, ঠিক আছে, বা লেট প্রসেস করবে না, তাদের জন্য ওনার কার্ডটা অটো চলে আসবে জুলাই মাসে, ঠিক আছে? এটা হলো সিস্টেম। যদি কারোর নামে কোনো প্রতিষ্ঠানের নামে যদি কোনো মামলা থাকে, তারা কি ওনার কার্ড পাবে? কেন পাবে না? ওনার কার্ডের সাথে মামলার কি সম্পর্ক আবার? আপনি যদি রিটার্ন যদি না। 12 মাস দেন, আপনি যদি রিটার্ন হুম বলি, আপনি যদি রিটার্ন যদি 12 মাস নিয়মিত দেন, ঠিক আছে, 15 তারিখের মধ্যে যদি রিটার্নটা প্রতি হুম মাসে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আপনি হুম হুম। আপনি জুলাই থেকে জুন পর্যন্ত দিয়ে দিচ্ছেন, আপনি পরে ওই জুলাই মাসে আপনি সুন্দর করে রিটার্নটা চলে আসবে, এটার সাথে মামলার কোনো সম্পর্ক নেই। আর যদি না আসে,
আপনাকে বলেন যে আপনার মনে করেন যে 1 মাস ফাঁকি মারছেন, পরের মাসে রিটার্ন দিচ্ছেন, এটা আর আসবে না। কিন্তু না আসে, যেহেতু আপনাকে মাল সেল করতে হবে 15% হারে, তখন আপনি কি পাবেন, কোথায় পাবেন এটা? তখন আপনাকে বলা আছে যে ওইখানকার রাজস্ব কর্মকর্তার কাছে গিয়ে একটা প্রত্যয়নপত্র, ওনার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে যে এরা রিটার্নটা দেয়, ঠিক আছে, রিটার্নটা ঠিক মতো দিচ্ছে। যদি আপনি না পান সেই ক্ষেত্রে এটাও বলা আছে, আপনি ওটা হাতে ওদের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে এসে দিলেও হবে, হুম হুম। ঠিক আছে। আসসালামু ভাইয়া আলাইকুম ভাই। ভাইয়া জি বলেন, আসসালামু একজন বলেন। আমার কোম্পানিতে আমি একটা প্রবলেমে পড়ছি। আমার হুম। কোম্পানি ডেল্টা এলপিজি লিমিটেড। আমি ডিসেম্বর মাসের 9 তারিখে এইচআর কয়েল রিসিভ করছি। এই এইচআর কয়েলের যে এটিটা আমার আসছে, সেই এটিটা আমি অনলাইনে এখনো অ্যাডজাস্ট করতে পারতেছি না। আমার মালটাও অনলাইনে, ডিউটি পেমেন্টও কমপ্লিট, কিন্তু অনলাইনে এন্ট্রি হয়নি। এক্ষেত্রে আমি কি করব? এই ফেব্রুয়ারিতে অনলাইনে পড়ে গেছে। অনলাইনে অনলাইনে পাচ্ছেন না? এন্ট্রি হয়নি। না না না, এখনো ম্যানুয়াল তো লিমিটেড বন্ধ। ম্যানুয়াল, হ্যাঁ এটা ভাই শুনেন, আমি আমার আমার তো হ্যাঁ বিপদ হয়ে গেছে একটা, বুঝছেন, আমি এই মাসে একটা পাইনি। এটা হ্যাঁ, অটোমেশন আপনার হয়েছে। আপনার এটি কয় টাকা, আপনার এটি কয় টাকা? আমার এটি 29 লাখ টাকা। 29 লাখ। আর আমার একটা ব্লেভেন্টিতে 3,76,00,000 টাকা, একটা আহ, ব্লেভেন্টিতে আমার ভ্যাট আছে, কথা এখন বুঝছেন? আমার বস বলতেছে কি, এটা দেখো হ্যাঁ, ডিউটি পেমেন্ট হয়েছে কিনা। আমি আমার এই সিএনএফ এর কাছে না না, এটা শুনলাম। হয়েছে, এটা পাওয়া যাচ্ছে না, এটা হলো ভ্যাটে এদের হুম, সমস্যা। হ্যাঁ, আমি দেখি এটা, আমি হুম, ব্যাংকের সাথেও কথা বলছি, ব্যাংক বলতেছে যে এটা আমরা তো আমাদের এখানে তো দেখাচ্ছে। তো তারপর জি সিএনএফ এজেন্ট বলতেছে সিএনএফ এজেন্টের কোনো কাজ নাই ওইখানে। হ্যাঁ, তো এখন এটা জি সরাসরি আজকে কাস্টমসের এআরও, হ্যাঁ, সালাউদ্দিন সাহেব, জি ওনার সাথে কথা বললাম যে জি সালাউদ্দিন ভাই, এটা তো এরকম সমস্যা হয়েছে, এটা কি করা যায়, আপনি তো কাস্টমসের জব করেন, বলেন তো কি হুম, করা যায়। কয় মাহবুব ভাই, এটা তো আপনি এখানে যে প্রোগ্রামার আছে, হ্যাঁ, আইটির, হ্যাঁ তো হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, আর উনি না হলে আপনি সরাসরি এনবিআর এর সাথে যোগাযোগ করতে হবে। আহ, কথা বুঝছেন? মানে তো আমি এটা যদি হ্যাঁ আমি দেখি এটা যদি এখান থেকে সলিউশন যদি সামনের মাসে না হয়, হ্যাঁ, তাহলে আমি এটা নিয়ে যুদ্ধ করব, এক কথায় শেষ, এটা আমার মানে লাগবে। হ্যাঁ, আমাকে আমার নিয়ে আসতেই হবে। আমার আরেকটা প্রবলেম হয়েছে। আমার ওই এইটা হ্যালো ভাই, হ্যাঁ, বলেন। ডিসেম্বর ডিসেম্বরের পরে আমি আবার জানুয়ারিতে এইচআর কয়েল রিসিভ করছি, কিন্তু জানুয়ারিটা অনলাইনে এন্ট্রি হয়েছে, ডিসেম্বরের হুম ওইটা হুম। এখনো এন্ট্রি হয়নি। এখনো এই হয়নি, জন্য যেটা হচ্ছে না, বুঝছেন, এটা দেখাতে হবে, হ্যাঁ, যাইতে হবে, গিয়ে হ্যাঁ এটা করে নিতে হবে। হ্যাঁ, না করলে হবে না, কিন্তু এটা কিন্তু সবাই এখন, আমরা একটু লেখালেখি করতে হবে আমাদেরকে এখন এটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ আর ভাইয়া দেখি আমার আমরা। ভাইয়া আমার হ্যাঁ, প্রশ্ন বলেন ভাইয়া। হলো আমি আনরেজিস্টার কিছু লোকের কাছ থেকে, মানে কিছু সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছি আনরেজিস্টার, সেটা আমি তো কলাম 20-এ বসাবো, তাই না? হুম হুম হুম। আচ্ছা, এখন এর জন্য কি আমার ভিডিএস দিতে তো হবে না? কেন, আপনার তো কিনাই নিষেধ, আপনার তো আনরেজিস্টার থেকে কিনাই নিষেধ। আপনি আচ্ছা যেহেতু ধরেন আমি কিনতেছেন, এটা সরকার একটা সুযোগ দিছে যে আপনি নিজে ভ্যাটটা হ্যাঁ, পেড করে দিবেন। আচ্ছা আমি পেড করে দিব, সেটা কি কলাম 27? এটা আপনি হ্যাঁ, কলাম 27-এ দেখা দিবেন যে আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড মানে ভিডিএস লিখে দিবেন, আনরেজিস্টার্ড পারসন বা কি বলে, ভেন্ডর ভিডিএস, ঠিক আছে। আচ্ছা যেগুলো ভাই 20-এ দেখাবেন, হ্যাঁ হ্যাঁ, সেটার এগেইনস্টে ভিডিএসটা কাইটা আপনি 10% হারে ভিডিএস কাবা, পর্যমূসক হারে ভিডিএস কাইটা আপনি 27-এ দেখে দিবেন। আচ্ছা আরেকটা হলো ভাই, আমি মাটির তৈজসপত্র যেটা 160 দ্বারা ভ্যাট এসআরও এক্সাম্পটেড তো হ্যাঁ। এক্সেম্পটেড, এখন উনি তো উৎপাদনকারী, উনি আমাকে জাস্ট হ্যাঁ, একটা নর্মাল চালান দিচ্ছে, কোনো ওনার সমস্যা নাই, কোনো বিল সমস্যা নাম্বারও নাই, নাই। ভিডিএস কাটার দরকার এই নেই, ভিডিএস কাটার দরকার নেই। দরকার নাই। আচ্ছা উনি হুম উৎপাদনকারী, এই জন্য দরকার নাই, তাই তো? হুম 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 হুম। আচ্ছা, চালান দিতে হবে, কিন্তু চালান লাগবে। চালান মানে কি, ভ্যাট চালান? হুম, কিন্তু ভ্যাট ভ্যাট চালান চালান, লাগবে। উনি তো বিলই নাই ওনার। বিনি নাই? না, ওটা কি 160 দ্বারা এক্সাম্পটেড? 60 দ্বারা এক্সেম্পটেড। তাহলে ঝামেলা আছে, 160 দ্বারা এক্সাম্পটেড হলে কিন্তু এখন ঝামেলা, আমি এটা বিদেশ কাটতে হবে। 12-তে বসায় করতেছি, এটা রাইট হচ্ছে কিনা? না না, তাহলে কি? 12-তে আপনি কেমনে বসাবেন? আপনার কি চালান আছে? 12-তে বসে আপনার চালান আছে? না, চালান নাই। হুম, তাহলে চালান নাই, তাহলে কিসে বসাবো এটা? তাহলে তাহলে 20-এ বসাতে হবে, 20-এ বসালে বিদেশ আসবে, এই জন্যই তো। আপনি যখন 20-এ বসাবেন, যেহেতু চালান নাই, যখন 20-এ হ্যাঁ, বসাবেন, তখনই কিন্তু ভিডিও চলে আসবে, আচ্ছা তখন কিন্তু ভিডিও চলে আসবে, ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। এটা মাথায় রাখেন, হ্যাঁ।
আপনি তো ইচ্ছা করলেই তো 12তে বসাতে পারবেন না ভাই। আপনি একুশে ধরেন যে একুশে কি আপনি ওই যে চালান নেই সেগুলা কি বসাতে পারবেন? না। বসাতে পারবেন না। যেগুলো চালান আছে সেগুলো একুশে। আচ্ছা ওখানে এক্সামটেড বলতে কি বোঝাচ্ছে, যে চালানে যেগুলো এক্সামটেড আছে সেগুলো আপনি 12তে বসাবেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ক্লিয়ার, সবাই তো ক্লিয়ার নাকি? এটা কিন্তু কোনো থাকা যাবে না, হ্যাঁ? এটা কিন্তু সুন্দর একটা জিনিস আপনি ইয়ে করছেন। এটা কিন্তু একদমই সাবধান। ঠিক আছে? আপনার চালান ছাড়া, এগুলা তো 20 ছাড়া, যেগুলা চালান নাই সেগুলো 20-এ, হ্যাঁ? বাদ বাকি যেগুলো চালান আছে সব ওই সিস্টেমে বসাইতে পারে, চালান যেগুলা নাই সেগুলো সব নিয়ে এসে 20-এ বসাবেন। আর 20-এ বসা মানে আপনার ভিডিএস হবে। উনি যদি উৎপাদনকারী ক্লিয়ার? হয়ে চালান দিত তাহলে আমি 12তে বসাইতে পারতাম। তাহলে আপনার কোনো সমস্যা ছিল না, আপনার ওই আপনি একে দেখাতে পারতেন, 12তে দেখাতে পারতেন। আচ্ছা, ঠিক আছে? আর এগুলা জিনিস দেখানোর দরকারটা কি? এগুলা কি রেগুলার কিনেন এগুলা নাকি? কেনা লাগে, আমাদের তো ইয়ে আছে তো। ও, এটা কিনা লাগলে ভাই ভিডিওসটা দিয়ে দিন, আচ্ছা? তাহলে সমস্যা নেই, সরকারকে টাকা দিয়েন কিছু। এই ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এই তো ঠিক আছে ভাই, আজকে অনেক পার্টিসিপেট দেখলাম ঢুকছিল, হ্যাঁ? আমরা পরবর্তীতে, আচ্ছা রমজানে যেটা কথা বলি, হ্যাঁ? রমজানে আমরা যেহেতু ভাই সবার তারাবি আছে, হ্যাঁ? রাত্রে বেলা আর হবে না এটা, হ্যাঁ? রাত্রে বেলা আমরা আর করতে পারবো না এটা, যেহেতু রাত 10টা 10:30টাও বেজে যায়। প্রথম প্রথম তারাবি তো আমার এখানে 10:30 প্রায় বেজে যায়, একদম প্রথম 10 দিন, হ্যাঁ? অনেক কষ্ট হয়। তো সেটা তো হবেই না। তো আমরা শুক্রবারে আমরা নামাজের পরে, হ্যাঁ, আমরা নামাজের পরে 3টা থেকে 4:30 পর্যন্ত আমরা চেষ্টা করব, আচ্ছা, সবাই একত্রিত হওয়ার জন্য। এটা আমরা করব, ইনশাআল্লাহ সবাই একমত আছেন? এটা আমরা করবো ইনশাআল্লাহ। রোজার টাইম, কারণ হ্যাঁ চারটা আছি। ক্লাস হলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, 4টা হলো, কিন্তু আমরা 4টা ক্লাস হলো ধরেন যে আরো 5-6টার মতো আমরা শেষ করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ধরেন যে 10টা মতো হয়ে যাবে আমরা ঈদের মধ্যে, মানে রোজার মধ্যে হয়ে যাবে 10টার মধ্যে আমরা মনে করেন যে শিখে ফেললাম। পরে আসা আবার 10টায় শুরু করবো, ঠিক আছে? পরে 10টা আবার করাবো। হ্যাঁ, আর আমরা অন্যান্য যে আমি যেভাবে যোগানদার শিখালাম, হ্যাঁ, এইভাবে আমি নোট যেগুলো করতেছি, হ্যাঁ, যেগুলো করবো সেগুলোরও আলোচনা হবে। আধা ঘন্টা প্রথমে আলোচনা হবে এগুলো নিয়ে, তারপরে আমরা রিটার্নে যাব। এরকম করে আমরা শিখবো, আস্তে আস্তে সবই শিখবো ইনশাল্লাহ, দেখা যাক। অনেকেই আগ্রহী, হ্যাঁ, অনেকেই আগ্রহী এটাতে শেখার জন্য, যে অনেকেই বেনিফিটে ধরছে, আমাকে কল দিচ্ছে। তো এটা আমি সাকসেস যে শিখাতে পারতেছি বা আমরা শিখতেছি সবাই মিলে। এটা হলো সবচেয়ে বড় জিনিস। এই যে ভাই ইপিজিটের একজন আছে, আমরা ইপিজিটের একদিন গল্প শুনবো, ঠিক আছে? যে ওখানে কি কি করে, কিভাবে ইয়া হয়, এগুলো আমরা শিখবো। এটা হলো ব্যাটারিয়া, হ্যাঁ, বললাম তো এমন কঠিন না। ওনাকে পড়ে না তো, বা এই যে মানে সচরাচর দেখেন ক্লাসে ঢোকে না বা থাকে না, এই যে জিনিসগুলো এই জন্য কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন নয়। আমি দেখতেছি যে এত কঠিন না। যারা পড়াশোনা করে, যারা একটু গবেষণা করে, তাদের জন্য কিন্তু ব্যাটটা কিন্তু আসলে মজার জিনিস, খুব মজা প্রথমে লাগে। একটু কঠিন লাগে, আর তারপর ভালোই লাগে। প্রথম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম প্রথম একটু কঠিন, যারা প্রথম ইয়া করে তারা কঠিন। আর আমি যেভাবে এই যে আপনি ভেঙে ভেঙে যে উদাহরণ সহকারে যে ভেঙে ভেঙে দিছি, হ্যাঁ, এগুলো যারা দেখে ইনশাল্লাহ মোটামুটি, মানে যারা বোঝে তারা কিন্তু বুঝতে পারে। ঠিক আছে? আমি কিন্তু বইয়ের ভাষায় কিন্তু আমি কিন্তু লিখি না, আমি কিন্তু সব কিন্তু নিজের ভাইয়া ভাষায় দেওয়ার চেষ্টা করি। জি ভাইয়া বলেন। ভাইয়া আজকে আজকে ক্লাসের বাইরে একটা কোশ্চেন করব ব্যাটারি রিলেটেড। বলেন না। সেটা হচ্ছে মানে ওই যে ইয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমার র ম্যাটেরিয়ালস, মানে আমি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। এখন হুম হচ্ছে আমরা যে গাড়িগুলা ইউজ করি, রেন্টে কার গুলা, ওইগুলার হুম কি মানে মেডিসিনের জন্য ইউজ হয়। তো সেই ক্ষেত্রে হুম রেন্টে কার যদি লিখি তাহলে কি আমি রিবেট নিতে পারবো না? এটা কি ক্যারিং? হ্যাঁ, আপনি যদি পণ্য পরিবহন হয়, হ্যাঁ, ক্যারিং ক্যারিং, হ্যাঁ যেটা হ্যাঁ, পণ্য পরিবহন হয়, সেক্ষেত্রে আপনি 80% রিবেট নিতে পারবেন। 80% রিবেট নিতে পারো। আর যদি হচ্ছে হ্যাঁ, আমার যে মুসোকে হচ্ছে রেন্টে কার লিখি তাহলে হচ্ছে আমি পারবো না। না, রেন্টে কার হলে পারবেন না আপনি, রেন্টে কার আচ্ছা। পারবেন না, যেটা ওই ক্যারিং, ক্যারিং যেটা, হ্যাঁ, পণ্য পরিবহন যেটাকে বলা হয়। ঠিক আছে? ক্যারিং ক্যারিং হ্যাঁ লেখা থাকে, যেটা আমি এসিআইতে আমি করে আসছি এটা, হ্যাঁ, যে আমরা ক্যারিং দেখে কিন্তু চালান আসে, এগুলো ক্যারিং এ আমরা 4.3-তে আপনার থাকতে হবে কিন্তু, হ্যাঁ, যে 80% আপনি ওর খরচটা দিচ্ছেন পণ্য পরিবহনের, হ্যাঁ, যেটা ক্যারিং খরচ বা আপনার যানবাহন যেটা কি বলে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট লেখে আপনার 80%, হ্যাঁ, ট্রান্সপোর্ট লেখে 80% আপনি উপকরণের সাইডে, আর 20% এডিশনে কিন্তু থাকতে হবে। তাহলে আপনি নিতে পারবেন, 4.3-তে থাকতে হবে এভাবে। 4.3-তে। হ্যাঁ, 4.3-তে থাকতে হবে, তাহলে আপনি রিবেট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা সরাসরি লেখা আছে, 46-এ লেখা আছে, হ্যাঁ, আপনি দেখতে পারবেন এখানে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আমরা থ্যাংক এই ইউ। যে মাঝে মাঝে আমরা রিয়াতে আমি সুন্দর করে লিখছি, আপনি আমার লিঙ্কে যদি থাকেন ওইটা ঘেটে দেখবেন, অনেক সুন্দর করে আমি এটা করছি। ঠিক আছে? আমি আবার গ্রুপে দিব, আবার সমস্যা নাই, আমার গ্রুপে এখানে দিব, এটা দেখে নিন। অনেক সুন্দর করে আমি বিশ্লেষণ করে দেওয়া আছে, আচ্ছা? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি, হ্যাঁ, আমরা 1.5 ঘন্টা করে নেওয়ার চেষ্টা করি।
তো ঠিক আছে, থ্যাংক সবাই ইউ ভালো সো মাচ। থাকেন। হ্যাঁ, আপনিও ভালো যদি থাকবেন। সবাই ভালো লাগে ইনশাল্লাহ আমরা সামনে শুক্রবারে আমরা নামাজের পরে 3টার সময় আমরা করব, সেশন করবো। কি করবো সেটা আমি বলে দিব না, আবার দিব নি, ঠিক আছে? আর যারা পরীক্ষার্থী আছে না, মুসব পরীক্ষার্থী, আমি এখন প্রতিদিন 10টা করে এমসিকিউ দেওয়ার করতেছি, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, এগুলো সবাই দেখিয়ে, এগুলা কিন্তু মুখস্থ হয়ে যাবে। এগুলো মুখস্থ করতে করতে এমসিকিউটা আপনি ইনশাল্লাহ মোটামুটি কবজা চলে আসবে, ঠিক আছে? এটাই ওকে, হলো থ্যাংক সিস্টেম। ইউ ভাই। আর রিটেন পরীক্ষার জন্য এই যে ম্যাথ করাচ্ছি, যেটা ম্যাথ তো করাচ্ছি, এগুলোই ম্যাথ আরো আছে। আর রিটেন পরীক্ষার জন্য যেগুলো প্রশ্ন আমি কোশ্চিন সহকারে নিজের ভাষায় একদম, হ্যাঁ, যে বইয়ের ভাষায় আপনি পড়লে মুখস্থ হবে না, জীবনে মুখস্থ হবে না বড় প্রশ্নগুলো, ঠিক আছে? ওগুলো আপনি মনে রাখতে পারবেন না। তো এই জন্য আমি কি করতেছি, যে নিজের ভাষায় লিখতেছি এটা, ঠিক আছে? যে সুন্দর করে নিজের ভাষায় কিভাবে লেখা যায়, সহজ করে কিভাবে লেখা যায়, ওইভাবে লেখে। পরীক্ষার হ্যাঁ, জন্য যে সিরিয়ালে 7টা ম্যাথ দিছিলেন, সাথে পর্যায়ক্রমে সলিউশন সহ ওইরকম কি নোট আর কি পরবর্তীতে শেয়ার করবেন? হবে 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 হবে, হ্যাঁ হ্যাঁ, করবো 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 করবো। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আমি ওই রচনামূলক প্রশ্নগুলো রেডি করতেছি, হ্যাঁ, ওই প্রশ্নগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমিও পড়তেছি এবং প্রশ্নগুলো আমিও দিয়ে দেবো, ওই মানে একদম নিজের ভাষার মতো করে, হ্যাঁ, যে সহজ ভাষায় যেন সবাই জিনিসটা পড়লে যেন ওই 2-3 বার পড়লে যেন ও যেন লিখতে পারে, এরকম করে একটা করতেছি। কারণ হুবহু লিখতে হবে না, আমি যেটা জানি হুবহু লেখার প্রয়োজন নেই, ওটা সুন্দর করে ভাবে লিখলেই হবে, ঠিক আছে? এইভাবে করার চেষ্টা করতেছি। তো ঠিক আছে, আপনারা আরো কারো প্রশ্ন থাকলে এরকম করবেন, আমি উত্তর দিতে না পারলে আরো অনেকেই থাকবে এখানে, হ্যাঁ, উত্তর দিবে, কোনো সমস্যা নাই। প্ল্যাটফর্মটা দাঁড় করাবো আমরা, এটাই হলো কথা, ঠিক আছে? তো ঠিক ঠিক আছে আছে ভাইয়া, ভাই। ধন্যবাদ আল্লাহ হাফেজ। সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।